এপস্টিন ফাইলটা কি জানেন? আসুন এপস্টিন ফাইল সম্বন্ধে বেশ কিছু প্রাথমিক তথ্য আপনাদের সামনে তুলে ধরা যাক। এপস্টিন ফাইল এই দুটি শব্দ শুনলেই আজও বিশ্বজুড়ে তৈরি হয় কৌতূহল, আতঙ্ক আর অসংখ্য প্রশ্ন। কে এপস্টিন? সে কি করত? তার দ্বীপে কারা যেত? কেন তার মৃত্যুর পরও থামেনি বিতর্ক? আর সম্প্রতি কেন আমেরিকার সরকার এপস্টিন সংক্রান্ত ছবি, ভিডিও ও নথি প্রকাশ করলো? এই সব প্রশ্নের উত্তর আজ আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি ঋতু, আপনারা দেখছেন হাই নিউজ। কে ছিল জেফ্রি এপস্টিন? জেফ্রি এপস্টিন ছিলেন একজন মার্কিন অর্থলগ্নিকারী এবং ধনকুবের। 1953 সালে নিউ ইয়র্কে জন্ম। খুব সাধারণ পরিবার থেকে উঠে এসে ধীরে ধীরে সে ঢুকে পড়ে ক্ষমতাবান ও ধনীদের জগতে। শুরুতে শিক্ষকতা, পরে ওয়াল স্ট্রিটে কাজ, সেখান থেকেই ধনীদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। রাজনীতি, ব্যবসায়ী, রাজপরিবারের সদস্য, হলিউড তারকা, অনেকেই ছিল তার পরিচিত মহলে। কিন্তু বাইরে থেকে যতটা ঝকঝকে, ভেতরে ততটাই অন্ধকার ছিল এপস্টিনের জগৎ। এপস্টিন মূলত কি কাজ করত? এপস্টিন মূলত ধনীদের অর্থ বিনিয়োগ ও আর্থিক পরামর্শ দিত। কিন্তু ধীরে ধীরে তার নাম জড়িয়ে পড়ে যৌন শোষণ, পাচার ও নাবালিকাদের নিগ্রহের মতো ভয়াবহ অভিযোগে। অভিযোগ ছিল সে কিশোরী মেয়েদের প্রলোভন দেখিয়ে নিজের কাছে নিয়ে যেত এবং তাদের উপর যৌন নির্যাতন চালাতো। শুধু নিজে নয়, তার সঙ্গে যুক্ত কিছু প্রভাবশালী ব্যক্তিকেও সেই নোংরা চক্রের সঙ্গে জড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আসুন এবার দেখি এপস্টিনের দ্বীপের রহস্যের আখড়া। সবচেয়ে বিতর্কিত জায়গা ছিল তার ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস আইল্যান্ড, যা ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। একে অনেকে ডাকতো পেডোফাইল আইল্যান্ড বলেও। এপস্টিন ও তার সহযোগীরা নাবালিকা মেয়েদের প্রলোভন দেখিয়ে দ্বীপে নিয়ে যেত। সেখানে তাদের ওপর চলত যৌন নির্যাতন ও মানব পাচার। ধনী ও ক্ষমতাবান অতিথিদের সন্তুষ্ট করার জন্য এই মেয়েদের ব্যবহার করা হতো এবং অভিযোগ অনুযায়ী এই দ্বীপে নিয়মিত যাতায়াত করতেন বহু প্রভাবশালী ব্যক্তি, যেমন বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস ও মাইকেল জ্যাকসনের মতো মানুষজন। সূত্রের দাবি, ওই দ্বীপে নাবালিকাদের নিয়ে যৌন হেনস্থা চলত এবং যারা যৌন হেনস্থার পর গর্ভবতী হয়ে যেত তাদের একটি খাঁচার মধ্যে বন্দী করে রাখা হতো, যেন তারা মানুষ নয়, এই প্রভাবশালী ব্যক্তিদের শোষণের ভোগ্যবস্তু। এবং ওই নাবালিকা ও সদ্য জন্ম দেওয়া শিশুগুলিকে রান্না করে খাওয়া হতো ওই পার্টিতেই। তবে এই যৌন শোষণে যাদের নাম জড়িয়েছে তারা এখনো অপরাধী বলে গণ্য হয়নি, কিন্তু বিশ্ব পরিচিতদের নাম শুনে কেঁপে উঠেছে গোটা বিশ্ব। এখানেই শেষ নয়, প্রভাবশালী ব্যক্তিদের ছবি ও ভিডিও প্রকাশ্যেও এসেছে। এবার জানা যাক কবে ধরা পড়ল এপস্টিন। প্রথমবার এপস্টিন গ্রেপ্তার হয় 2006 সালে। তখনই ওঠে নাবালিকাদের যৌন নিগ্রহের অভিযোগ। কিন্তু প্রভাবশালী যোগাযোগের জোরে সে তুলনামূলকভাবে হালকা শাস্তি পেয়ে ছাড়াও পেয়ে যায়। এরপর 2019 সালে ফের নতুন করে তদন্ত শুরু হয় এবং তারপরে নিউ ইয়র্কে তাকে গ্রেফতার করে FBI। অভিযোগ, মানব পাচার ও নাবালিকাদের যৌন শোষণ। তারপর 2019 সালের 10ই আগস্ট নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারাগারে বন্দি অবস্থায় এপস্টিনের মৃত্যু হয়। সরকারিভাবে বলা হয় সে আত্মহত্যা করেছে, কিন্তু এখানেই শুরু হয় রহস্য। কারাগারে সিসিটিভি কাজ করছিল না, পাহারার দায়িত্বে থাকা রক্ষীরা ঠিকমতো নজরদারি করেননি, এমন নানা ভুল সামনে এসেছে। ফলে বহু মানুষ বিশ্বাস করতে চান না যে এটা নিছক আত্মহত্যা। অনেকের প্রশ্ন, সে কি কিছু বলার আগেই তাকে চুপ করিয়ে দেওয়া হলো, যাতে সত্যিটা সারা দেশের সামনে না আসে? কেন আমেরিকা সরকার এপস্টিন ফাইল প্রকাশ করলো? চাপের মুখে পড়ে মূলত আমেরিকা সরকার এই নথির কিছু অংশ প্রকাশ করেছে। মানবাধিকার সংগঠন, ভুক্তভোগীদের পরিবার এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সত্য সামনে আসুক। কে কে যুক্ত ছিল, কারা কারা জানতো, কারা চোখ বুঝেছিল, সব জানার অধিকার মানুষের আছে। এপস্টিনের মৃত্যুর পরেও বিচার প্রক্রিয়া থেমে থাকেনি। আদালতের নির্দেশে ধীরে ধীরে কিছু নথি, ছবি ও ভিডিও জনসমক্ষে আনা হয়েছে। উদ্দেশ্য একটাই, সত্য প্রকাশ, অপরাধীদের আড়াল থেকে বার করা, ভবিষ্যতে এমন অপরাধ ঠেকানো। এতটা দেখার পর নিশ্চয়ই আলাদা করে আর বলতে হয় না এপস্টিন কাণ্ড কেন এত গুরুত্বপূর্ণ। কারণ এই কেলেঙ্কারি শুধু একজন অপরাধীর গল্প নয়,
এটা ক্ষমতা, টাকা আর রাজনীতির অন্ধকার দিকের প্রতিচ্ছবি, যেখানে গরিব ও দুর্বলদের কণ্ঠরোধ করা হয় আর শক্তিশালীরা বাঁচার পথ খুঁজে নেয়। এপস্টিন ফাইল দেখিয়ে দিয়েছে ক্ষমতার ছায়ায় লুকিয়ে কত বড় অপরাধ সম্ভব। তাই আজও এই নাম শুধু একজন মানুষের নয়, এক ভয়ঙ্কর ব্যবস্থার প্রতীক। শেষ কথা, জেফ্রি এপস্টিন মারা গেছে, কিন্তু তার করে যাওয়া কাজগুলো ফের উজ্জীবিত হয়েছে। এপস্টিন ফাইল আমাদের মনে করিয়ে দেয়, সত্য যত দেরিতেই বেরোক, একদিন না একদিন আলোয় আসবেই, আর সেই আলোই পারে অন্ধকারের ভিত কাঁপিয়ে দিতে।